আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে হাজির হচ্ছি। গল্পটির নাম হচ্ছে কালো জাদু। লিখেছেন সোনালী আক্তার চাঁদনী। আর দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। আর গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দীর্ঘ কয়েকদিন আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের গল্প দিতে পারিনি, তা আবার চলে আসছি এখন থেকে আবার রেগুলার আপনাদেরকে গল্প দিব। চলুন আমরা মূল ঘটনা শুরু করি। প্রতি রাতের মতো আজকেও রুমের মাঝে কিছু অস্বাভাবিক শব্দ শুনে ঘুম ভেঙে গেল আয়নার। ঘুম জড়ানো চোখে লাফিয়ে উঠে বসে। আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রুমটাই ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই শব্দটা এখনও ওর কানে বাড়ি খেয়ে যাচ্ছে বারবার। আয়না কাঁপা কাঁপা হাতে পাশের টেবিলের ল্যাম্পটা অন করলো। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে আছে আমার রুমে? কেন প্রতি রাতে এমন বিটঘুটে শব্দ করে আমার ঘুম ভাঙিয়ে দেন? দয়া করে যেই থাকেন না কেন আমার সামনে আসুন। কেন প্রতি রাতে এইভাবে শব্দ করে ভয় দেখাচ্ছেন আমার? কথাগুলো বলেই হু হু করে কাঁদতে শুরু করলো আয়না, কারণ এতক্ষণ রুমের মাঝে হওয়া শব্দটা বন্ধ হয়ে গেছে। চারিদিকে নীরবতা, নিস্তব্ধ সব কিছু, কিন্তু কে বা কেন প্রতি রাতে এইভাবে ওকে ভয় দেখে ঘুম ভাঙিয়ে দেয় সেটা আয়নার অজানা। গত 1 মাস হলো আয়নার সাথে প্রতি রাতে এমন ঘটনায় ঘটেই যাচ্ছে। এই ঘটনার কোনো অর্থই আয়নার জানা নেই। প্রথম বেশ কিছুদিন আয়না নিজের হেলুসিনেশন মনে করে ব্যাপারটাকে এড়িয়ে যেত, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছে যে সত্যি প্রতি রাতে ওর রুমে কিছু একটা আসে আর এমন অদ্ভুত শব্দ করে ওর ঘুম ভাঙিয়ে দিয়ে আবার উধাও হয়ে যায়। আর অদ্ভুতভাবে সারা রাত আর একটু ঘুম আসে না আয়নার চোখে। বারবার মনে হয় ওর রুমে বা ওর আশেপাশে কিছু আছে, কিন্তু তাকে আয়না চোখ খোলার দেখতে পায় না। ব্যাপারটা নিজের বান্ধবীর সাথে বেশ কয়েকবার শেয়ার করেছে আয়না, কিন্তু ওর বান্ধবীরা প্রতিবারই ওর কথাগুলো মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছে। সবাই মনে করে আয়না ওদের কাছে মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলছে, কারণ এই ঘটনার কোনো প্রমাণই দিতে পারেনি আয়না। বান্ধবীরা বিশ্বাস না করায় আয়না নিজের আম্মুকেও এই ব্যাপারটা সব কিছু বলেছিল। আয়নার আম্মু আয়শা বেগম আয়নার কথা বিশ্বাস করে 2 রাত ওর সাথে ওর রুমে ছিল, কিন্তু অদ্ভুতভাবে শব্দটা আয়নায় শুনতে পেলেও ওর আম্মু একটু শুনতে পায় না, যার কারণে সবাই ধরে নেয় যে আয়না মিথ্যা কথা বানিয়ে বলছে। সেই থেকে সবার কাছে হাসির পাত্র হয়ে বেঁচে থাকার জন্য আর কাউকে কোনো কিছু বলেনি আয়না। প্রথম নিজেকে নিজেই বুঝিয়েছে যে এই সব কিছু ওর মনের ভুল, তাছাড়া আর কিছুই নয়। কিন্তু ইদানিং শব্দটা আরও বেড়েই চলেছে। অসহ্য হয়ে পড়েছে আয়না। রাতের ঘুম কেড়ে নিয়েছে এই শব্দটা ওর। শব্দ বড় অদ্ভুত রকমের একটি শব্দ। কখনো কখনো মনে হয় আয়নাকে কেউ একজন নাম ধরে ডাকছে, কিন্তু কণ্ঠটা কেন যেন একদম অন্যরকম শোনাচ্ছে, যে কোনো মানুষের কণ্ঠ নয় এটা। আবার কখনো কখনো আয়নার মনে হয় কেউ আয়নার খুব কাছে থেকে ওকে দেখছে, ওকে স্পর্শ করে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু যখনই আয়না নিজের চোখ দুটো খোলে জিনিসটাকে দেখার জন্য, তখনই সেটা হাওয়া হয়ে যায়, কিছুই দেখতে পায় না আয়না। তারপর সারারাত কান্না করেই কেটে যায় ওর। কাউকে বলার মতো কোনো পথও নয় ওর, কারণ সবাই ভাবে আয়না মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে, সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। এমনকি আয়নার আম্মু এখন ওকে বিশ্বাস করে না। মাঝে মাঝে নিজেকে বড় বেশি অসহায় লাগে আয়নার। সারা রাত কান্না করতে করতে কেটে যায় আয়নার। শেষ রাতে ফজরের আজান হলে উঠে ওয়াশরুম থেকে ওযু করে এসে নামাজ পড়ে নেয় সে। তারপর রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ওর আম্মুর পাশে গিয়ে দাঁড়ালো। আয়নার আম্মু আয়শা বেগম ওর দিকে দৃষ্টিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার আয়না? তোমার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? তুমি কি সারাত ঘুমাওনি নাকি? আয়শা বেগম এমন প্রশ্নেই যেন কিছুটা তাচ্ছিল্য হাসি হেসে আয়না, কারণ ওর আম্মুকে অনেকবারই বলেছে প্রতি রাতে ওর রুমে এক অদ্ভুত শব্দ হওয়ার কথা, কিন্তু আয়শা বেগম ওর কথা বিশ্বাস করে না। যে কারণে আয়নার আর ইচ্ছা নেই তার আম্মুকে আবার সেই কথা বলে নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করার। তাই আয়না ওর আম্মু আয়শা বেগমের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে সেখান থেকে চলে যায়। আয়নার এমন আচরণে ওর আম্মা আয়শা বেগম অবাক চোখে তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। আয়শা বেগম এবং হাবিবুর রহমানের একমাত্র মেয়ে আয়না।
ওর খুব আদরের মেয়ে তাদের। আয়নার পর আর কোনো ছেলে মেয়ে হয়নি তাদের ঘরে, তাই ওকে একটু বেশি ভালোবাসেন হাবিবুর রহমান আর আয়শা বেগম। আয়নার নামের মতোই সুন্দর, হলুদ ফর্সা গায়ের রং, চোখগুলো ভাসা ভাসা ও হরিণী হরিণী, কোমর পর্যন্ত লম্বা চুল, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, নাকটা বালিশের মতো খাড়া ও সুন্দর। সব মিলে আয়নার চেহারাটা অসম্ভব সুন্দর ও নজর কাড়া। ডাইনিং রুমে সোফায় বসে চা খাচ্ছিলেন আর খবরের কাগজ পড়ছিলেন হাবিবুর রহমান। আয়না চুপচাপ করে গিয়ে তার পাশে বসে, তার কাঁধের উপর মাথা রেখে তাকিয়ে থাকে খবরের কাগজের দিকে। মেয়ের এমন আচরণে হাবিবুর রহমান কিছুটা অবাক হয়ে যান। তাই হাতের খবরের কাগজটা পাশে রেখে মেয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, কি হয়েছে মামনি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মন খারাপ হচ্ছে নাকি? কোনো কারণ? নাকি তোমার আম্মু বকেছে তোমায়? হাবিবুর রহমানের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আয়না। তারপর আলতো হেসে বলে, তেমন কিছু নয় আব্বু, এমনি ইচ্ছা হলো একটু তোমার পাশে বসার, তাই এসে বসলাম। আচ্ছা, তুমি খবরের কাগজ পড়ো, আমি তাহলে যাই। কথাগুলো বলেই হতাশ হয়ে সেখান থেকে উঠে যেতে নিল আয়না, কিন্তু তার আগে ওর আব্বু হাবিবুর রহমান ওর হাত ধরে ফেলে। তারপর ওকে নিজের পাশে বসিয়ে ওর মাথার সেন পুড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মামনি, বলো আমায়, তোমাকে এমন দেখাচ্ছে কেন? ইদানিং দেখছি তুমি সব সময় কেমন মনমরা হয়ে থাকো, ঠিকমতো খাওয়া দাওয়া করো না। কি হয়েছে বলো আমায়, এইভাবে মনমরা হয়ে কেন থাকো তুমি? তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমাকে এইভাবে মনমরা দেখলে যেন ভালো লাগে না আমাদের। তুমি কেন বোঝো না? কিছু হয়ে থাকলে বলো আমার কাছে। হাবিবুর রহমানের এমন কথা শুনে এবার আর নিজেকে সামলে রাখতে পারল না আয়না। হু হু করে কান্না করে দেয় আব্বুর হাত জড়িয়ে ধরে। আয়না এইভাবে কান্না করতে দেখে বেশ কিছুটা ঘাবড়ে যান হাবিবুর রহমান। আয়নার মাথায় হাত বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলে ওঠেন, কি হয়েছে আয়না, এইভাবে কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো আমায়, কলেজে কিছু হয়েছে? তোমায় কি হয়েছে আমাকে বলো, এইভাবে কেঁদো না মামনি। আয়নার কান্নার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসেন আয়শা বেগম। আয়শা বেগমকে আসতে দেখে হাবিবুর রহমান উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে আয়না, ওইভাবে কাঁদছে কেন? তুমি কি কিছু বলেছো আমার মেয়েটাকে, ওইভাবে কাঁদছে কেন? কি হয়েছে ওর? হাবিবুর রহমানের কথা শুনে আয়শা বেগম ভুরু কুঁচকে বলেন, আমি তো কিছুই বলিনি, বরং ওর কান্নার আওয়াজ শুনেই তো ছুটে এলাম কি হয়েছে তা দেখার জন্য। আয়না এইভাবে কাঁদছো কেন তুমি, কি হয়েছে তোমায় বলো? আব্বু আর আম্মুর প্রশ্ন শুনে নিজেকে যতটা সম্ভব সামলে নেয় আয়না। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার কিছু হয়নি আব্বু আম্মু, তোমরা উত্তেজিত হইও না, আসলে শরীরটা ভালো লাগছে না, রাতে ঘুম হয় নাই ঠিক করে, তাই হয়তো। সে কি মামনি, তুমি আগে কেন বলনি আমায় তোমার রাতে ঘুম হয় না, শরীর ভালো নেই তোমার? আয়শা, তুমি তাড়াতাড়ি আমাদের সকালের নাস্তা দাও, আমি আয়নাকে নিয়ে সেলিমের কাছে যাব। আয়নার মাথা হাত বুলিয়ে মমতার কণ্ঠে কথাগুলো বললেন হাবিবুর রহমান। ওনার কথা শুনে আয়শা বেগম আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেলেন খাবার রেডি করতে। হাবিবুর রহমান আয়নার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আয়না মামুনি, তুমি নাস্তা করে দ্রুত রেডি হয়ে এসো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আব্বুর কথা শুনে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে আয়না বলল, জি আব্বু। সকালে নাস্তা শেষ করে নিজের রুমে গিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বোরকা করে রেডি হচ্ছিল আয়না। এমন সময় হঠাৎই বেলকনির দিকে নজর পড়ে ওর। একটি কুচকুচে কালো রঙের বিড়াল, চোখ দুটো যেন অগ্নিগিরির লাভা, এক নজর তাকিয়ে আছে ওর দিকে। বিড়ালটাকে দেখে বেশ ভয় পেয়ে যায় আয়না, কারণ ও রুমে তো কোনো বিড়াল আসার সম্ভব নয়। আয়না রুমটা দোতলায়, আর দোতলার বেলকনি দিয়ে কোনো বিড়াল প্রবেশ করা একদমই ভাবনাদিক ছাড়া অন্য কিছু নয়। তা আবার আয়নার রুমের বেলকনিতে কোনো দরজা নেই, পুরোপুরি গ্রিল দিয়ে আটকানো। আয়না বিড়ালটার চোখের দিকে তাকিয়ে যেন অন্তরাত্মা কেঁপে উঠল ওর। বিড়ালটা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই কালো আর বড় সাইজের। বিড়ালটা এক পা করে এগোতে থাকে আয়নার দিকে। বিড়ালটাকে নিজের কাছে এগিয়ে আসতে দেখে ভয়ে পিছিয়ে যায় আয়না। এক সময় দেওয়ালের সাথে পিঠ ঠেয়ে যায় ওর। বিড়ালটা ওর একদম কাছে চলে আসতেই ভয়ে চোখ দুটো ক্ষীর করে বন্ধ করে নিয়ে জোরে একটা চিৎকার দেয় আয়না।
আয়নার চিৎকার শুনে পাশের রুম থেকে হাবিবুর রহমান আর আয়েশা বেগম ছুটে আসে ওর রুমে। তারপর আয়নার কাছে গিয়ে ওর হাত ধরে হালকা ঝাঁকিয়ে আয়েশা বেগম উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে, আয়না, কি হয়েছে তোমার? তুমি এইভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? আর চিৎকার করলে কেন এইভাবে? আয়েশা বেগমের কথা শেষ হতেই হাবিবুর রহমান আয়নার মাথায় হাত বুলিয়ে স্নেহ ভরা কণ্ঠে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করেন, মামনি আমার, তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো? এইভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? তাকাও আমাদের দিকে আয়না। আব্বু আম্মুর কণ্ঠ পেয়ে ধীরে ধীরে চোখ খুলল আয়না। তারপর কাঁপা কাঁপা গলায় হাত দিয়ে ইশারা করে বলে, বিড়াল। খুব ভয়ঙ্কর দেখতে একটা কালো রঙের বিড়াল ছিল এইখানে। কোথায় গেল বিড়ালটা? আয়নার কথা শুনে হাবিবুর রহমান আর আয়েশা বেগম একসাথে ওর ইশারা করা স্থানের দিকে তাকায়, কিন্তু সেখানে তেমন কিছু দেখতে পায় না তারা। এমনকি পুরো রুমের কোথাও বিড়ালের চিহ্নটুকুও নেই। বিড়ালটাকে না পেয়ে আয়নার দিকে তাকিয়ে হাবিবুর রহমান বলে, কী সব আবল তাবল বলছো মামনি? এখানে তো বিড়ালের কোনো চিহ্ন ফুটাও নেই। আর তাছাড়া এখানে বিড়াল আসবে কোথায় থেকে? তুমি ভেবে দেখো তো, হয়তো রাতে ঘুম হয়নি, তাই শরীরটা দুর্বলতার কারণে এরকম উল্টাপাল্টা দেখেছো। আচ্ছা বাদ দাও, আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। কথাগুলো বলেই আয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাবিবুর রহমান চলে গেলেন আর এক রুমে। ওনার সাথে আয়েশা বেগমও চলে গেলেন। ওনার চলে গেলে আয়না কিছুক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর নিচুভাবে খাটের নিচে এবং পুরো রুমটা খুঁজে দেখে ওই বিড়ালটা কোথায় আছে কি না, কিন্তু না, বিড়ালটার চিহ্ন কোথাও নেই। আয়না তখন একটু ভয় পেয়ে মনে মনে ভাবে, হয়তো চোখের ভুল ছিল ওর। তাই বিড়ালের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বোরকা পরে রেডি হয়ে নেয় আয়না। বেলা 10:30। আয়নাকে নিয়ে ওর আব্বু হাবিবুর রহমান বসে আছেন তার বন্ধু ডাক্তার সেলিম শিকদারের চেম্বারে। সেলিম শিকদার আয়নার দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করেন, তা আয়না মামনি, কেমন আছো তুমি? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। জি আঙ্কেল, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? মুচকি হেসে কথাটা বলল আয়না। আয়নার কথার উত্তরে সামনে থাকা কলমটার ক্যাপ লাগাতে লাগাতে ডাক্তার সেলিম শিকদার বললেন, এই তো ভালো আছি। তা হাবিব, হঠাৎ কী কারণে আজকে এইখানে আগমন? অসুস্থ নাকি তুই? হাবিব রহমান গভীর স্বরে বললেন, না রে সেলিম, আমার কোনো সমস্যা নেই, কিন্তু দেখ, আয়না বেশ কিছুদিন হলো রাতে নাকি ঘুম হয় না। তুই একটু দেখ তো ওর কী হয়েছে। ডাক্তার সেলিম শিকদার আয়নার দিকে স্নেহ নজর তাকিয়ে বললেন, তাই নাকি মামনি? বলো তোমার কি সমস্যা? মানে রাতে কেন ঘুমাও না তুমি? রাতে কেন ঘুমাও না তুমি? আর কি কি সমস্যা আছে সেগুলো আমায় বলো। ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে আয়না ওর আব্বু হাবিবুর রহমান দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। হাবিবুর রহমান আয়নার চাহনি দেখে বুঝতে পারে যে ওর সামনে আয়না কিছুই বলতে চাচ্ছে না। তাই সে হালকা কাশি দিয়ে সেলিম শিকদারকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা সেলিম, তোরা কথা বল, আমি একটা ফোন করে আসছি। আমি বাইরে আছি, দরকার পড়লে আমাকে ডেকে নিস। কথা বলেই সেখান থেকে উঠে বাইরে চলে যায় হাবিবুর রহমান। উনি বাইরে যেতেই সেলিম শিকদার আয়নার দিকে তাকিয়ে নরম সুরে বলে, হ্যাঁ মামনি, এখন বলো তোমার কি সমস্যা? কি হয়েছে তোমার? রাতে ঘুমাও না কেন? ওনার কথা শুনে জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আয়না। তারপর বলতে শুরু করে, আঙ্কেল, আমি কথাগুলো আপনাকে কিভাবে বলবো ঠিক ভেবে পাচ্ছি না, তবে আপনি যেহেতু ডাক্তার, আপনাকে কথাগুলো বলতেই হবে। আপনি বিশ্বাস করবেন কি করবেন না আমি সেটা জানি না। আমি আপনাকে যে ঘটনা বলতে চাচ্ছি সেগুলো আমার মনের ভুল নাকি সত্যি আমার সাথে ঘটে চলছে প্রতিনিয়তই। এইটুকু বলে থামলো আয়না। তারপর ছোট্ট করে একটা নিঃশ্বাস নিল। ওর কথা শুনে ডাক্তার সেলিম শিকদার ভোরুকোসকে গভীর কণ্ঠে বলল, আসলে কি হয়েছে আয়না, বলো তো আমায়। তুমি এত আপসেট দেখাচ্ছে কেন? ডাক্তার আঙ্কেলের কথা শুনে বেশ কিছুটা চুপ করে রইল আয়না। তারপর ওনাদেরকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আঙ্কেল, প্রায় 1 মাস আগে থেকে প্রতি রাতে হঠাৎ করে আমার রুমে কিছু একটা শব্দ হয়। যখন আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ি আর হালকা ঘুমের মতো হই,
তখন একটা অদ্ভুত শব্দ আমার পুরো রুমটা গ্রাস করে নেয়, আর যার কারণে আমার ঘুম ভেঙে যায়। আবার কখনো কখনো মনে হয় আমার আশেপাশে কেউ আছে, তার গরম নিঃশ্বাস আমার গায়ে লাগে, কিন্তু আমি তাকে ছুঁতে পারি না বা তাকে দেখতেও পারি না। আমি জানি না এটা আমার মনের ভুল নাকি সত্যি। তবে আঙ্কেল, অদ্ভুতভাবে যখনই রাতের ওই শব্দটা আমার রুমে হয় আর আমার ঘুম ভেঙে যায়, তারপর থেকে সারা রাত আর আমি কিছুতেই ঘুমাতে পারি না। ভীষণ অস্থির শুরু হয় আমার মাঝে। এইটুকু বলে হু হু করে কাঁদতে লাগলো আয়না। আয়নাকে সান্ত্বনা দিয়ে গভীর কণ্ঠে ডাক্তার সেলিম শিকদার বললেন, কুল ডাউন মাই ডিয়ার, কুল ডাউন, নিজেকে শান্ত করো। আর ঠিক কী ঘটেছে তোমার সাথে সব কিছু আমাকে খুলে বলো। তবে এই ব্যাপারে কি তুমি এর আগেও কারো কাছে কিছু বলেছো নাকি আমার কাছে আজ প্রথম বলছো? আঙ্কেলের কথা শুনে নিজেকে যতটা সম্ভব শান্ত করে নিয়ে বলতে শুরু করলো আয়না, এই ব্যাপারে আমি এর আগে আমার বান্ধবীর সাথে কথা বলেছিলাম। তারা আমার কথা শুনে প্রথমে বিশ্বাস করলে নাই। পরে আমি এসব ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারিনি তাদের, যে কারণে তারা ভাবে আমি তাদের ভয় দেখানোর জন্য মিথ্যা গল্প বানিয়ে বলছি। কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, সত্যি প্রতি রাতে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এইটুকু বলেই আয়নাকে থামিয়ে দিয়ে ডাক্তার সেলিম শিকদার বলে, তোমার বাড়ির তোমার আব্বু আম্মুকে এইসব ব্যাপারে কোনো কিছু বলোনি? জি আঙ্কেল, আমি আম্মুর কাছে ব্যাপারটা শেয়ার করেছিলাম। যখন আমার বান্ধবীরা আমার কথা বিশ্বাস করেনি, তখন আম্মু আমার কথা বিশ্বাস করে আমার রুমে 2 দিন রাতে ছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই রাতও একই শব্দ হয় আর আমি আম্মুকে সেটা বলি, কিন্তু আমি শব্দটা শুনতে পেলেও আম্মু শব্দটা শুনতে পায় না। এমনকি সারা রাত আমি শব্দ শুনলেও আম্মুর কানে একটু শব্দ পৌঁছায়নি। তাই সেই দিন আম্মু প্রচুর বিরক্ত বোধ করে আমার কথায়। সেইভাবে আমি মিথ্যা বানিয়ে বলছি। আম্মু এখানে আর আমার কথা বিশ্বাস করে না। কথাগুলো বলেই হু হু করে কাঁদতে লাগলো আয়না। আয়নাকে কাঁদতে দেখে নিজের চেয়ার ছেড়ে ওর কাছে উঠে এসে ডাক্তার সেলিম শিকদার। তারপর আয়নার মাথায় হাত বুলিয়ে বলে, আয়না মামনি, তুমি কান্না করো না, কিছুই হয়নি তোমার। আমি দেখছি ব্যাপারটা। আসলে তুমি হয়তো পড়াশোনার অতিরিক্ত টেনশন করছো, যে কারণে তোমার হেলোসিন হচ্ছে, আর এই জন্যই তুমি এইসব শুনছো বা অনুভব করছো। তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি এখন একটু বাইরে গিয়ে বসো, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলতে চাই। ডাক্তার সেলিম শিকদারের কথা শুনে হাটের উল্টো পেট দিয়ে নিজের চোখ দুটো মুছে নিল আয়না। তারপর বলল, না আঙ্কেল, আমি বাইরে বসবো না, আমার কলেজে যেতে হবে। এমনিতেই আজকে হয়তো 2 ক্লাস মিস হয়ে গেল, আরও দেরি করে পৌঁছালে সবগুলো ক্লাস মিস করব। আপনি আব্বুর সাথে কথা বলুন, আমি কলেজে চলে যাচ্ছি। কথাটি বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আয়না। তারপর আঙ্কেলকে সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে ওর আব্বুকে ভিতরে যেতে বলে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। আয়না কলেজে চলে যেতেই হাবিবুর রহমান সেলিম শিকদারের কেবিনে প্রবেশ করেন। কেবিনে ঢুকেই দেখেন সেলিম শিকদার তার 2 হাত মুঠ করে টেবিল উপর হাত রেখে নিজের থুতনি হাতের উপর ভর করে রেখে কী যেন ভাবছেন। হাবিবুর রহমান তার পাশে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসে বলে উঠলেন, কী কথা হলো আয়নার সাথে? ওর সমস্যাটা জানতে পারলি? আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? সেলিম শিকদার তার নিজের হাতটা থুতনির নিচ থেকে সরিয়ে কপাল ভাঁজ করে বলে উঠলেন, আয়না মামুনির সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম, তাতে আমার মনে হলো ও হয়তো পড়াশোনা নিয়ে খুব বেশি টেনশনে থাকে, আর রাতে হয়তো কোনো কারণে ঘুম হয় না ও ঠিক করে। সেই কারণেই এমন উল্টাপাল্টা শব্দ শুনতে পায় ও, যেমনটা অন্য কেউ শুনতে পায় না। এইসব ওর মনের ভুল ছাড়া অন্য কিছুই নয়। নিজের হাতটা সামনের টেবিলের উপর রেখে চিন্তিত কণ্ঠে বলে উঠলেন হাবিবুর রহমান, তুই হয়তো ঠিক বলেছিস সেলিম, আমারও এমনটাই মনে হচ্ছিল। সত্যিই আমার মনে হয় ওর কোনো কিছু নিয়ে টেনশনে আছে, যার কারণে এমন শব্দ শুনতে পায়। কেননা ওর আম্মু ওর সাথে 2 রাত ওর রুমে থেকেছিল বিষয়টা জানার জন্য, কিন্তু কোনো শব্দই শুনতে পায়নি আয়শা। তবে সেই রাতে নাকি আয়না বলেছিল ও প্রতি রাতের মতো সেই দিনও শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু আয়শা কোনো শব্দই শুনতে পায়নি, যে কারণে আয়শা সেই দিন অনেকটাই বিরক্ত হয়েছিল আয়নার উপর। আচ্ছা শোন,
তুই কোনো চিন্তা করিস না, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তুই এগুলো আয়না মামুনিকে নিয়ম করে খাওয়া। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সব জলদি সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে যাবে। ওর আসলে একটু ঘুমের প্রয়োজন, ঠিকমতো ঘুমায় না বলেই হয়তো এমন অবস্থা। সেলিম শিকদারের কথায় অনেকটাই আশ্বাস পেল হাবিবুর রহমান। তারপর সেলিম শিকদার থেকে বিদায় নিয়ে প্রেসক্রিপশনটা নিয়ে চলে গেল সেখান থেকে। ওইদিকে কেবিন থেকে বেরিয়ে নিজের কলেজে চলে এলো আয়না। আয়নাকে আসতে দেখে ওই দুজন বেস্ট ফ্রেন্ড মনি এবং পিয়া দৌড়ে ওর কাছে চলে এলো। তারপর পিয়া গাল ফুলে বলল, কিরে পেতনি, কলেজে আসতে এত সময় লাগে? ক্লাস শুরু হয়েছে সেই কখন, আর আমরা ক্লাসে না গিয়ে তোর জন্য অপেক্ষা করছি, তোকে ছাড়া ভালো লাগছে না রে। পিয়ার কথা শুনে ওর সাথে তাল মিলে মনি বলে উঠল, পিয়া ঠিক বলছে রে, তুই এত দেরি করলে কেন বলতো? নাকি আবার তোর সেই রাতের ভূতে হাজির হয়েছিল যে তোকে প্রতি রাতের ঘুম ভাঙিয়ে দেয়? কথাটা বলেই একসাথে হাসতে লাগলো পিয়া ও মনি। ওদের হাসি দেখে আয়না বিভ্রাটের মুখে বলে উঠল, তোরা সবসময় এত মজা করিস কেন বলতো? তোদের কি মনে হয় আমি এতদিন হলো তোদের সাথে মিথ্যা বলে মজা করেই যাচ্ছি? আমার কিসের এত ঠেকা পড়েছে তোদের সাথে মিথ্যা কথা বলে নিজেকে হাসির পাত্র বানানোর? দেখ, তোরা যদি আর কখনো আমার সাথে এই ধরনের হাসাহাসি করিস তাহলে আমি বলে দিচ্ছি তোদের সাথে আমি আর কখনোই কথা বলবো না। আমাকে হাসির পাত্র বানিয়ে ছেড়ে দিয়েছিস তোরা, আমার কষ্টটা কখনোই বুঝতে পারিস না তোরা। আমি সত্যিই বলছি, প্রতিনিয়তই আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেই যাচ্ছে, যেটা তোদের সাথে না ঘটলে হয়তো তোরা বুঝতেই পারবি না কখনো। আমাকে একা ছেড়ে দে প্লিজ, আমি আর এইসব মেনে নিতে পারছি না। নিজের কাছে নিজে বিরক্ত হয়ে গেছে আমি। কথাগুলো বলেই সেখান থেকে রাগ করে চলে যেতে নিল আয়না। সাথে সাথে পিয়ার মনে গিয়ে আয়নার হাত ধরে ফেলল। তারপর অসহায় মুখ করে বলল মনি, সরি ইয়ার, প্লিজ আমাদের মাফ করে দে। আসলে আমরা বুঝতেই পারিনি আমাদের মজাটা এইভাবে কষ্ট লাগবে তোর। মনের কথা শুনে পিয়া অভিমানী কণ্ঠে বলল, তবে তুই বল, তুই যে কথাগুলো বলিস তোর কোনো প্রমাণ তুই আজ পর্যন্ত দিতে পারিসনি, তাহলে আমরাই বা কীভাবে তোর কথাটা মেনে নেব? এমনকি তোর আম্মু তোর কথা বিশ্বাস করেনি, উনি তো তোর সাথে রাতে ঘুমাইছিল 2 দিন, তোর কাছেই শুনেছে আমরা। তাহলে তুই বল, যেখানে তোর মা হয়ে আন্টি তোকে বিশ্বাস করেনি সেখানে আমরা কিভাবে তোর কথাগুলো বিশ্বাস করি? সে যাই হোক, প্লিজ ক্ষমা করে দে, আর এমন হবে না প্রমিস। পিয়ার কথা শুনে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল আয়না। ওর এমন অবস্থা দেখে পিয়ার মনে ওর পাশে বসে একসাথে বলল, কী রে, তুই কি এখন আমাদের উপর রাগ করে থাকবি? বললাম তো ক্ষমা করে দে, আর কখনো এমন করব না প্লিজ। ওদের কথা শুনে আয়না কান্না করতে করতে বলল, আমি তোদের উপর রাগ করে নিই রে, তোরা তো কিছু ভুল বলিসনি। সত্যিই তো আমি কোনো প্রমাণ দিতে পারিনি আমার সাথে এই অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার ব্যাপারে, কিন্তু আমি বা কী করব বল? আমি সত্যি সত্যি প্রতিনিয়ত এমন সব অদ্ভুত ঘটনার সম্মুখীন হচ্ছি, কিন্তু এই ঘটনাগুলোর কোনো প্রমাণ আমি কাউকে দিতে পারছি না বা কাউকে বোঝাতেও পারছি না। জানি না কী হচ্ছে আমার সাথে আর কেনই বা হচ্ছে এইসব। এইটুকু বলেই বাচ্চাদের মতো হু হু করে কাঁদতে লাগলো আয়না। ওকে এইভাবে কাঁদতে দেখে পিয়া আর মনি একসাথে বলল, প্লিজ দোষ, এইভাবে কান্না করিস না, আমাদের সত্যি অনেক ভুল হয়ে গেছে তোর সাথে এমন মজা করায়। হয়তো তুই সত্যি বলছিস, কিন্তু জানি না কেন এই সত্যিটা আমাদের কাছে প্রমাণ দিতে পারছিস না। আচ্ছা বাদ দে সব, এখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আমরা এখানেই অপেক্ষা করছি তোর জন্য। একসাথে ক্লাসে যাব, নইলে সবগুলো ক্লাসে মিস করে ফেলবো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজ। ওদের কথা শুনে আজকে যতটা সম্ভব শান্ত করলো আয়না। তারপর নিজের হাতটা উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ব্যাগটা ওদের কাছে দিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দিল ফ্রেশ হওয়ার জন্য। কলেজের ওয়াশরুমে গিয়ে মুখ বেশ কিছুক্ষণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর নিজের ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে সামনে থাকা ওয়াশরুমের আয়নার দিকে ভয়ে চিৎকার দিয়ে উঠে চোখ বন্ধ করে ফেলল। একটু পর জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে নিজের চোখটা হালকা খুলে সামনে থাকা ওয়াশরুমের আয়নার দিকে তাকালো সে, কিন্তু আশ্চর্যজনকভাবে আয়নায় এখনো কিছুই নেই। কিন্তু একটু আগেই যখন ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার দিকে তাকাচ্ছিল,
তখন স্পষ্ট দেখেছিল আয়নায় ওর চেহারাটা কেমন বিকৃত এবং বিব্রত দেখাচ্ছিল, কিন্তু এখন সব কিছুই স্বাভাবিক। আয়না ব্যাপারটা নিজের মনের ভুল মনে করে ওয়াশরুম থেকে বেরিয়ে বান্ধবীর কাছে চলে গেল। তারপর ওদের কাছে গিয়ে আর কথা না বাড়িয়ে সোজা ক্লাসরুমে চলে গেল তিনজন মিলে। সারাটা ক্লাস জুড়ে মন খারাপ করে বসেছিল আয়না। পড়ার দিকে মনোযোগ ছিল না তার। কিছুতেই যেন মন থেকে এই টেনশনগুলো সরাতে পারছিল না সে। কেন ওর সাথে এমন হচ্ছে বারে বার? সব কিছু কি ওর মনের ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব? এমন হাজারটা প্রশ্ন এসে বারবার মাথা নাড়া দিয়ে যাচ্ছে আয়না। ও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। কলেজ শেষ করে নিজের বাসার দিকে রওনা হলো। একটি রিক্সা নিয়ে বাসার সামনে এসে নামলো আয়না। গেট খুলে বাসার সামনে এসেই ডোরবেল চাপতেই আয়শা বেগম এসে দরজা খুলে দিলেন। আয়নার দিকে তাকে চিন্তিত সাপ স্পষ্ট দেখতে পেলেন ওর মুখে। তার নরম কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আয়না, তোমার তোমার মুখটা এমন লাগছে কেন? তুমি কি কোনো কিছু বিষয় নিয়ে চিন্তিত? আম্মুর প্রশ্নের মুখে কিছুটা মনের হাসি ফুটিয়ে আয়না বলল, না আম্মু, তেমন কিছু না। আসলে আজকে প্রথমে হাসপাতালে, তারপর আবার কলেজে গিয়েছিলাম তো, তাই খুব টায়ার্ড লাগছে শরীরটা। আমি রুমে যাচ্ছি, তুমি আমার জন্য খাবার বাড়ো, খুব ক্ষুধা পেয়েছে আমার। কথাটা বলেই আয়শা বেগমকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল আয়না। আয়শা বেগম ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে ওর জন্য খাবার রেডি করতে চলে গেল। আয়না নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে ও রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে মনে মনে বলতে লাগলো, আচ্ছা, আমি যে কলেজের আয়নাতে নিজেকে যেই রকম দেখেছিলাম সেটা কি সত্যি ছিল, নাকি আসলে ওইটা আমার মনের ভুল? কিন্তু আমি তো স্পষ্ট দেখেছি আয়নায় আমার মুখের প্রতিচ্ছবির বিপরীতে অন্য কারো মুখের প্রতিচ্ছবি ছিল। কি ভয়ঙ্কর সেই চেহারা! কিন্তু এখন কেন আয়নায় সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না আমি? তবে কি আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? এইসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে এমন? কথাগুলো ভেবেই নিজের মাথার চুলগুলো টেনে ধরে খাটে বসে পড়ল আয়না। ওর রুমের আয়নার সামনে থেকে সরে গেলেও আয়নাতে থাকা ওর প্রতিছবি ঠিকই একইভাবে দাঁড়িয়ে রইল। ও ওই দিকে অদ্ভুতভাবে তাকায়, কিন্তু সেটা ওর দৃষ্টি নাগালে হলো না। বেশ কিছুক্ষণ এভাবে মাথা ধরে খাটের উপর বসে থাকার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আয়না বেরিয়ে এলো নিজের রুম থেকে। সকালে নানা রকম চিন্তায় ঠিকভাবে খাওয়া দাওয়া না করায় বেশ ক্ষুধা লেগেছে তার, তাই সোজা চলে গেল ডাইনিং টেবিলে। সেখানে গিয়ে দেখলো আয়শা বেগম ওর জন্য খাবার রেডি করে ওকে ডাকতেই যাচ্ছিলেন। আয়নাকে নিজে থেকেই আসতে দেখে আয়শা বেগম মুচকি হেসে বলল, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম আয়না, তুমি এসে ভালোই হয়েছে। আসো, তোমার খাবার রেডি করেছি, এখানে বসে খেয়ে নাও। ওনার কথার প্রতি উত্তরে শুধু একটা মুচকি হাসি দিল আয়না। তারপর সোজা গিয়ে ডাইনিং টেবিলের কাছে চেয়ার টেনে বসে খেতে শুরু করলো। খাওয়ার সময় অন্য কোনো দিকে মনোযোগ দিল না সে। খুব ক্ষুধা পেয়েছে, তাই খাবার মধ্যে সব মনোযোগ বসালো। একটু পর ডোরবেলের শব্দ শুনে আয়শা বেগম গিয়ে দরজা খুলে দিলেন। দরজার ওপাশে হাবিবুর রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়শা বেগম হালকা রাগী গলায় বলে উঠলেন, কই ছিলেন এতক্ষণ তুমি? এত দেরি হলো কেন বাসায় ফিরতে? সেই কখন আয়নার সাথে বের হয়েছিলেন? এত সময় লাগে বাসায় আসতে? ফোনটা বন্ধ করে রেখেছো? কতবার ফোন দিয়েছি তোমায় আমি, সেই খবর আছে তোমার? আয়শা বেগমের কথা শুনে ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে রুমের মধ্যে প্রবেশ করতে করতে হাবিবুর রহমান বলে উঠলেন, আসলে সেলিমের কেবিন থেকে বেরিয়ে আয়নার জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়েছিলাম, আর সেখানে আমার এক ছোট্টবেলা পরিচিত বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তার সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। ফোনটা চার্জ না থাকায় কখন যে বন্ধ হয়ে গেছে খেয়ালই করে নেই। কিন্তু তুমি এত রেগে আছো কেন বলো তো? হাবিবুর রহমানের কথা শুনে আয়শা বেগম কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠলেন, রেগে আছি কি আর সাধে? 2 দিন পর আবার নিজের ব্যবসার জন্য ফিরে যাব সেই ঢাকায়। তখন আমি আর আমার মেয়েটাকে একই বাসায় থাকতে হবে। তাহলে যে 2 দিন বাসায় আসো, একটু তো আমাদের সাথে থাকতে পারো, আমার কিছু কাজে হেল্প করতে পারো, তাই না? তা না সারাদিন শুধু বাইরে বাইরে সময় কাটাও। মেয়েটার দিকেও তো লক্ষ্য রাখতে হবে নাকি? ওর শরীরটা তো ভালো নেই। আয়শা বেগমের কথা শুনে নিজের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে
হাবিবুর রহমান বললেন, সেটা তুমি ঠিক বলেছো আয়শা, কিন্তু কি করব বলো, ছেলে মানুষ তো, তাই সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে অনেক বিরক্ত লাগে। আর তাছাড়া আয়নার জন্য তো আমি ওষুধ নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে ও। আর আমি তো এখনও 2 দিন বাসায় আছি, এই 2 দিন তোমাকে দিলাম, সারাদিন বাসাতেই থাকবো আমি, আর কোথাও যাব না, ঠিক আছে? হাবিবুর রহমানের কথার উত্তরে আয়শা বেগম হালকা হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি, অনেক বেলা হয়ে গেল তো, দুজন একসাথে খাবো। স্ত্রীর কথায় মুচকি হেসে ওষুধের প্যাকেটটা তার হাতে দিয়ে ফ্রেশ হওয়ার জন্য সামনের দিকে পা বাড়ালেন হাবিবুর রহমান। তারপর আবার কিছু একটা ভেবে থমকে গিয়ে পিছনে ঘুরে আয়শা বেগমের দিকে তাকিয়ে বললেন, আয়না কি কলেজ থেকে ফিরছে নাকি এখনো আসেনি ও? হাবিবুর রহমানের কথার উত্তরে আয়শা বেগম নরম কণ্ঠে বললেন, আয়শা অনেক আগেই ফিরেছে, এখন ভাত খাচ্ছে ও, সকালে ঠিকমতো খায়নি, তাই নাকি খুব ক্ষুধা লেগেছে ওর, তুমি যাও ফ্রেশ হয়ে আসো জলদি। আর কথা বাড়ালেন না হাবিবুর রহমান, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলেন। একটু পর ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখলেন আয়না আনমরে অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবছেন। খাওয়া শেষ করে ওকে এইভাবে বসে থাকতে দেখে হাবিবুর রহমান বলে উঠলেন, কি হয়েছে মামনি, তুমি এইভাবে চুপ করে বসে আছো কেন? খাবার খাওয়া কি শেষ হয়েছে তোমার? হাবিবুর রহমানের কথার উত্তরে ওনার দিকে তাকিয়ে আয়না মুচকি হেসে বলল, জি আব্বু, আমার খাওয়া শেষ, তুমি কখন এলে? আমি তো খেয়ালই করিনি। আয়নার পাশে থাকা চেয়ার টেনে বসতে বসতে হাবিবুর রহমান বললেন, এই তো এখনই আসলাম, তুমি হয়তো কিছু নিয়ে ভাবছো, যে কারণে আমায় দেখতে পাওনি। আচ্ছা শোনো আয়না, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি, সেলিম খুব ভালো ওষুধ দিয়েছে তোমার জন্য, ইনশাআল্লাহ ওষুধগুলো নিয়ম করে খেলে তোমার রাতের ঘুম হবে আর শরীরটাও ফ্রেশ লাগবে। তুমি ওষুধগুলো নিয়ম করে খাবে, বুঝলে? তোমার আম্মুর কাছে ওষুধ রাখা আছে, নিয়ে গিয়ে খেয়ে নাও এখন। হাবিবুর রহমানের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়না, তারপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, ঠিক আছে আব্বু, আমি এখনই গিয়ে ওষুধ খেয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। তারপর আয়শা বেগমের কাছে চলে গেলেন আয়না। আয়শা বেগম রান্নাঘরে তরকারি গরম করছিলেন হাবিবুর রহমানের জন্য। আয়না সেখানে গিয়ে ওর আম্মুর পেছনে দাঁড়িয়ে আলতো হাতে তার কাঁধে হাত রেখে বলল, আম্মু, আমার ওষুধ কোথায় রেখেছো? আব্বু বলল, আমার ওষুধ নাকি তোমার কাছে রেখেছে। আয়নার কথা শুনে ওর দিকে ঘুরে হাতে থাকা বাটিটা পাশে রেখে আয়শা বেগম বললেন, দাঁড়াও, আমি বের করে দিচ্ছি। তারপর ওষুধের প্যাকেটটা বের করে আয়নার হাতে দিয়ে বললেন, এখানে তোমার সব ওষুধ ও প্রেসক্রিপশন আছে, প্রেসক্রিপশনের ওষুধ খাওয়ার সব নিয়মাবলী লেখা আছে, সেগুলো দেখে ওষুধগুলো খেয়ে নাও, আমি তোমার আব্বুকে খেতে দিচ্ছি। আয়শা বেগমের কথা মুখে কিছু না বলে মাথা নেড়ে সায় দিল আয়না। তারপর উনি তরকারির বাটি হাতে নিয়ে চলে গেলেন। আয়না ওষুধের প্যাকেটটা খুলে সব ওষুধগুলো নিয়ম করে খেয়ে নিল। তারপর ওষুধের প্যাকেট নিয়ে নিজের রুমে চলে গেল। দিনের বাকিটা সময় নিজের ঘরেই বসে কাটিয়ে দিল। রাত্রে খাওয়া দাওয়া শেষে ওষুধগুলো নিয়ম করে খেলো। সকাল সকাল এই ঘরে এসে শুয়ে পড়ল আয়না। এর শরীরটা আজ বড্ড বেশি ক্লান্ত লাগছে, ঘুম যেন চোখের উপর ভর করে এসেছে। তাই আর বেশি কথা না বলে বা অন্য কোনো কাজে সময় নষ্ট করলো না। আয়শা বেগম এবং হাবিবুর রহমানকে বলে সোজা নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। আজ রাতে আর ওর কোনো সমস্যা হলো না। সারা রাত বিভোর ঘুমেলো আয়না, যেন কত জন্মের ঘুম ভরা করছে আজ আয়নার চোখে। সকালে আয়শা বেগমের ডাকে ঘুম ভাঙল আয়নার। ও বিছানায় শুয়ে থেকে মিটি মিটি চোখের আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, এখন কয়টা বাজে? ফজর আজান কি হয়েছে? আয়নার কথা শুনে মুচকি হেসে আয়শা বেগম বললেন, তোর কি মনে হয় আয়নার চারিদিকে সূর্য উঠে রোদের তীব্র বেড়েই চলেছে, আর তুই বলছিস এখনও ফজরে আজান হয়েছে কি না? ভালো করে খেয়াল করে দেখো, এখন বেলা 9টা বাজতে চলেছে। আয়শা বেগমের কথা শুনে এক লাফে উঠে বসে আয়না। তারপর বড় বড় করে তাকিয়ে চারিদিকে ভালোভাবে লক্ষ্য করে বলে, হায় আল্লাহ, এত বেলা হয়ে গেছে,
আর তুমি আমাকে একটুও ডাকোনি আম্মু? এটা কিন্তু ঠিক নয়। ইস, ফজরের নামাজটা মিস হয়ে গেল আজ। আর তাছাড়া কলেজ যেতেও দেরি হয়ে যাবে। আজ তুমি আমার কেন ডাকলে না আম্মু? কালকেও কলেজের 2টা ক্লাস মিস করেছি। আজকে এতটা ঘুমিয়েছি আমি যে সকালে জাগতেও পারলাম না। আমার ডাকলে না কেন তুমি? আমার মেয়েটা এতদিন পর একটু মন খুলে ঘুমিয়েছে। আমি কি তার ঘুমটা ভাঙিয়ে তাকে কষ্ট দিতে পারি? সমস্যা নেই মামনি, তুমি এখন ওজো করে এসে কাজা নামাজ আদায় করে নাও। আর আমি ততক্ষণে তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি। তুমি রেডি হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করে কলেজে চলে যেও। একটা ক্লাস মিস হলে খুব একটা সমস্যা হবে না। আর এমনিতেও তুমি একজন ব্রিলিয়েন্ট ছাত্রী, যেটা কলেজের সব টিচাররাই জানে। কথাগুলো বলে আয়নাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে চলে গেলেন আয়শা বেগম। আয়না আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে ফজরের কাজা নামাজ আদায় করে কলেজের জন্য রেডি হয়ে নিল। তারপর নিচে এসে ব্রেকফাস্ট শেষ করে আম্মু আব্বু থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। পেরিয়ে গেছে 5টা দিন। এই 5 দিনের মধ্যে আয়নার কোনো রকম কোনো সমস্যা হয়নি। রাতেও আর সেই অদ্ভুত শব্দটা না হয় বা ভুলভাল কিছু চোখেও পড়ে নাই তার। জীবনটা অনেক বেশ স্বাভাবিক ও সুন্দর হয়ে উঠেছে আয়নার। সব কিছুতেই এমন নিজেকে অনেক পপুলার লাগছে তার। আয়না ভুলেই গেছে 5 দিন আগের সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো। মনে মনে ভেবে নিয়েছে সেইগুলোর শারীরিক দুর্বলতার কারণে মনের ভুল ছাড়া অন্য কিছু ছিল না। তাই সে সময়গুলোতে ওর এমন সব শব্দ এবং এমন সব অস্বাভাবিক জিনিস দেখেছে। এখন সেই সব কিছু কোনোরকম ভয়ই ওর মাঝে নেই। নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছে আয়না। পড়াশোনায় মনোযোগ হয়ে উঠেছে সে। সবসময় আগের মতো হাসি খুশি আর প্রবলতা হয়ে উঠেছে আয়না। হাবিবুর রহমান আর আয়শা বেগমও মেয়েকে নিয়ে এখন নিশ্চিন্তে আছেন। তারা অনেক খুশি সেলিম শিকদারের উপর, কারণ ওনার সকল ধারণা সেলিম শিকদারের ওষুধ খাওয়ার কারণেই অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে আয়নার জীবন। আসলে সব কিছুই ছিল ওর শারীরিক দুর্বলতার কারণ। এইসব আবল তাবল জিনিস দেখতে এবং শুনতে পেত সে। রাত 10টা, নিজের রুমেই পড়ার টেবিলের পাশে চেয়ারে বসে মনোযোগ দিয়ে নিজের বইগুলো পড়ছে আয়না। সামনে মাসে এক্সাম তার। যতটা সম্ভব পড়াশোনা করে নিজের এক্সামের জন্য প্রস্তুত করছে সে। এমনিতেই 1 মাস নানান রকম টেনশনে থাকার কারণে পড়াশোনা অনেকটাই পিছিয়ে গেছে সে। তাই এক্সামের বেশ ভালোভাবেই প্রিপারেশন নিতে হবে তাকে। তখনই আয়নার রুমের দরজা ঠেলে রুমে প্রবেশ করে আয়শা বেগম। হাতে তার 1 গ্লাস গরম দুধ ও ফোন। তারপর আয়নার পাশে এসে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দুধের গ্লাসটা টেবিলে রেখে ফোনটা আয়নার দিকে এগিয়ে দিয়ে বলে, হৃদয় কল করেছে, কথা বলো আয়না। আর তারপর বইটা বন্ধ করে, এটা খেয়ে নিও মামনি, আমি যাই, একটু পরে আসবো। হৃদয় হলো ডাক্তার সেলিম শিকদারের একমাত্র মাহারা ছেলে। হৃদয় যখন অনেক ছোট তখন মা মারা যায় তার। সেই থেকেই বাবার আদরে বড় হয়েছে সে। হৃদয়কে দেখতে যেমন সুদর্শন ও আচরণ ঠিক ততটাই সুন্দর। মাস্টার শেষ করে বিদেশে গেছে সে ডাক্তারি পড়ার জন্য। আয়নার সাথে হৃদয়ের বিয়ে ঠিক করা আছে অনেক আগে থেকেই। হৃদয় ডাক্তারি পড়া শেষ করেই দেশে ফিরে বিয়ে হবে তাদের। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে উত্তেজিত গলায় বলে উঠল হৃদয়, কি হয়েছে তোমার? তুমি নাকি রাতে ঠিক মতো ঘুমাও না, তোমার শরীর অসুস্থ। হৃদয়কে এত উত্তেজিত হতে দেখে মুচকি হেসে চেয়ারের সাথে হেলান দিয়ে অভিমানী গলায় বলে উঠল আয়না, রিল্যাক্স হৃদয়, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আর এতদিন পর তোমার মনে পড়লো আমার কথা? সরি সোনা, আসলে পড়াশোনার মাঝে এতটাই বিজি থাকাতে হয় যে কিছুতেই সময় করে উঠতে পারি না। বাট আজ আর থাকতে পারলাম না, তাই কল করলাম। কিন্তু তুমি অসুস্থ শুনে মনটা খারাপ হয়ে গেল। হয়েছে, তোমার আর মন খারাপ করতে হবে না, আমি ঠিক আছি, একদম সুস্থ। তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো, অনেক বেশি মিস করছি তোমায় আমি। ওপাশ থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল হৃদয়, আমার কি তোমার ছাড়া থাকতে কষ্ট হয় না? আমিও তো
তোমার প্রতি মুহূর্তে মিস করছি। তবে তুমি চিন্তা করো না, আমি 15 দিনের মাঝে দেশে ফিরব। আর এই 15 দিনের মাঝেই হয়তো আর কথা বলতে পারবো না, বিজি থাকবো খুব। তবে দেশে ফিরেই তোমার নিজের বউ করে সারা জীবনের মতো তুলে আনবো আমার কাছে। হৃদয়ের কথায় লজ্জামাখা হাসি দিল আয়না। তারপর এইভাবে আরও অনেক কথা বলল হৃদয়ের সাথে। কথা বলা শেষ করে ফোন রেখে দিতে রুমে প্রবেশ করল আয়শা বেগম। রুমে ঢুকে আয়নার পাশে এগিয়ে এসে আয়শা বেগম ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন, বাহ আয়না, তুমি সবটুকু দুধ খেয়ে নিয়েছো। এই তো আমার লক্ষ্মী মেয়েটা, খুব ভালো করেছো তুমি। হৃদয়ের কথা আর কিছু জানতে চাইলেন না আয়শা বেগম। তারপর আয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কপালে চুমু এঁকে দিয়ে দুধের খালি গ্লাসটার ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন আয়শা বেগম। আয়শা বেগম চলে যেতেই আয়না অনেকটা টেনশনে পড়ে গেল। অবাক হয়ে ভাবতে লাগলো, গ্লাসের দুধটুকু খেলো কে? ও তো খায়নি। ও তো এতক্ষণ হৃদয়ের সাথে কথা বলার মনোযোগ দিয়েছিল। তাহলে দুধের গ্লাসটা খালি হলো কি করে? কথাগুলো ভাবতে ভাবতে যেন মাথা ধরে যাচ্ছে আয়নার। অনেক ভেবেচিন্তে আয়না নিজের মনকে বোঝালো যে দুধটা হয়তো সেই খেয়েছে। হৃদয়ের সাথে কথা বলায় এতটাই মনোযোগ হয়েছিল যে কখন খেয়েছে মনেই নেই ওর। আর তাছাড়া ও রুমে তো তখন ও ছাড়া আর কেউ ছিল না যে দুধের গ্লাসে দুধ খেয়ে খালি করে রেখে দেবে। আর তাছাড়া দুধের গ্লাসটা তো ওর কাছেই ছিল, এখানে কেউ খেলে অবশ্যই তাকে দেখতে পারতো। কথাগুলো ভেবেই নিজের মনকে শান্ত করলো আয়না। তারপর আর পড়াশোনার মনোযোগ বসাতে পারল না ও। সেই জন্য বইপত্র সব গুছিয়ে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর ঘুমানোর চেষ্টা করলো আয়না। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। গভীর রাত, চারিদিকে শুনশান অন্ধকার, কোথাও কোনো মানুষের শব্দ নেই। হঠাৎ কারো ডাকে ঘুম ভেঙে গেল আয়নার। ওকে কে যেন মধুর কণ্ঠে আয়না বলে ডাকছে। চোখে অতিরিক্ত ঘুম থাকার কারণে চোখ তুলে তাকাতে পারছে না আয়না। তবে ওর কানে স্পষ্ট শুনতে পাচ্ছে যে ওকে কেউ নাম ধরে ডাকছে, কোনো পুরুষের কণ্ঠে ওকে ডাকছে। বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল, আর কেউ ডাকছে না আয়নাকে। তখন আয়নার ঘুম পুরোপুরি ভেঙে গেল। লাফিয়ে উঠে বসলো, গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। আশেপাশে তাকিয়ে দেখলো পুরো রুমটাই অন্ধকার, শুধু ডিম লাইটের আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে সব কিছু। আয়না ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে টেবিলের পাশে চলে গেল। টেবিলে রাখা গ্লাস ভর্তি পানিটা হাতে তুলে নিয়ে ঢক ঢক করে পুরোটাই খেয়ে নিল। তারপর গিয়ে রুমের লাইটের সুইচ অন করলো। রুমটা এখন পুরোপুরি আলোকিত। আয়নার আর ঘুম আসছে না, তাইও বেলকনিতে চলে গেল রাতের আকাশ দেখতে। আকাশ পানে তাকিয়ে আছে আয়না। কত সুন্দর একটা বড় চাঁদ উঠেছে আকাশে। আয়না সেটা দেখছে আর ভাবছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। ওকে যে ডাকলো সেটা কি সত্যিই কেউ ডেকেছিল, নাকি ওইটা ওর মনের ভুল ছিল? কি শুরু হলো আবার ওর সাথে? সব কিছুই তো ভালোই চলছিল, আবার কেন শুরু হলো এমন ওর সাথে? কথাগুলো মনে মনে ভাবতেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আয়নার। তখনই আয়নার পাশে কারো উপস্থিতি বুঝতে পারল। মনের মাঝে খুব ভয় নিয়ে পাশে তাকালো আয়না। তাকে দেখলো ওর আম্মু আয়শা বেগম দাঁড়িয়ে আছে। ওর দিকে এক নজরে অদ্ভুত চাহনিতে তাকিয়ে আয়না আয়শা বেগমের দিকে অবাক চোখে তাকে জিজ্ঞাসা করে উঠল, আম্মু এত রাতে তুমি আমার রুমে কি করছো? ঘুমাওনি এখনও? আয়শার প্রশ্ন শুনে ওর দিক থেকে চোখ সরিয়ে নিল আয়শা বেগম। তারপর অন্যদিকে তাকে উত্তর দিল, আসলে ঘুম আসছিল না, তোমার কথা খুব চিন্তা হচ্ছিল, তাই তোমার কাছে চলে এলাম। তুমি ঘুমাওনি কেন এখনও? কেন দাঁড়িয়ে আছো এখানে? চলো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমিয়ে পড়বে। কেন জানি না আয়শা বেগমের এমন স্নেহ মাখা কথা শুনে আয়নার কোনো প্রশ্ন করতে ইচ্ছা হলো না তাকে। তাই আর কথা না বাড়িয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়ল। আয়শা বেগম রুমের লাইটটা বন্ধ করে দিয়ে আয়নার পাশে বসে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়না চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল পরম আরামে। আয়না ঘুমিয়ে পড়ায় কিছুক্ষণ পরেই
ঘুমের মাঝে খেয়াল করলো যেন ওর কপালে কেউ ঠোঁট ছোঁয়ালো, আর ওর মুখের কারো গরম নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে বারবার। আয়নার মুখে মুচকে হাসি ফুটে উঠল, কারণ আয়না ভাবছে হয়তো এটা ওর আম্মু ওকে আদর দিচ্ছে। তাই আর চিন্তা না করে গভীর ঘুমে তলিয়ে গেল। ফজরের সময় ঘুম ভেঙে উঠে বসলো আয়না। পাশে তাকিয়ে দেখলো আয়েশা বেগম ওর পাশে নেই। তাই আয়না ভাবলো ওর আম্মু হয়তো রাতেই ও ঘুমানোর পর তার নিজের রুমে চলে গেছে। তাই ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ফজরের নামাজ আদায় করে নিল। তারপর বাইরে বেরিয়ে ওর আম্মুর কাছে রান্নাঘরে চলে গেল আয়না। গিয়ে আয়েশা বেগমকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আম্মু, কাল রাতে তুমি কখন আমার পাশ থেকে চলে এসেছো? রাতে আমার কাছে থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত? অত রাতে কি দরকার ছিল আমার রুম থেকে চলে আসার? আমার কাছেই থাকতে পারতে। আয়নার কথা শুনে ওর দিকে ঘুরে আয়েশা বেগম ভোরু কুঁচকে বললেন, তোমার রুম থেকে অত রাতে চলে এসেছে মানে? আমি তো রাত 10টার সময় তুমি যখন পড়ছিলে তখন দুধের খালি গিলাস নিয়ে রুম থেকে চলে আসলাম। তারপর তো আর তোমার রুমে যায়নি। আর তাছাড়া নিজের রুম থাকতে তুমি এখন বড় হয়েছো, তোমার রুমে কেনই বা থাকবো আমি? বলো তো মামনি। এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, রান্না করতে দাও। তুমি টেবিলে গিয়ে বসো, আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসছি। আয়েশা বেগমের কথা শুনে আয়না অবাক হয়ে তাকিয়ে রইল ওনার দিকে। তারপর বিব্রতের কণ্ঠে বলে উঠল, এইসব তুমি কি বলছো আম্মু? তুমি না মাঝরাতে আমার রুমে গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিলে, আর আমি ঘুমালাম, আর তুমি বলছো তুমি রাত 10টায় চলে এসেছো। আয়নার কথা শুনে ওর দিকে বিরক্তি নিয়ে তাকালেন আয়েশা বেগম। তারপর বিরক্তি সুরে বললেন, দেখো আয়না, এখন কিন্তু আমি একটু দুষ্টামি করার মুডে নেই। এখন থেকে চলে যাও, আমাকে কাজ করতে দাও। কথাগুলো বলে নিজের কাজে মনোযোগ দিল আয়েশা বেগম। আয়নার কিছু বলল না, সেখান থেকে মুখটা গোমরা করে নিজের রুমে চলে আসলো। তারপর ভাবতে লাগলো গত রাতের কথাগুলো। তাহলে কি গত রাত ওর আম্মুকে স্বপ্ন দেখেছে ও? কিন্তু এটা কি করে হতে পারে? ও তো বাস্তবেই দেখেছিল ওর আম্মু এসে ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে চলে গেছে। কি হচ্ছে এইসব ওর সাথে? এমন নানান রকম টেনশন যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল আয়নার। ডাইনিং টেবিলে এসে চুপ করে বসে রইল সে। তখনই হাবিবুর রহমান সেখানে এসে উপস্থিত হলেন। আয়নাকে চুপ করে বসে থাকতে দেখে বলে উঠলেন, কি হয়েছে মামনি? রাতে কি ভালো ঘুম হয়নি নাকি? এইভাবে গুমরা মুখে বসে আছো কেন? হাবিবুর রহমানের কথা শুনে হালকা হেসে বলল আয়না, না আব্বু, তেমন কিছু না। আসলে ভালো লাগছিল না কোনো কিছু। আজকে কলেজে তাড়াতাড়ি যাব ভাবছি। সামনে তো আমার ফাইনাল এক্সাম, তাই কোনো ক্লাস মিস করতে চাই না। তুমি আম্মুকে বলে দিও আমি কলেজে কিছু খেয়ে নেব। আমি কলেজে যাচ্ছি এখন। কথাগুলো বলেই ওর আব্বুকে এক প্রকার এড়িয়ে গিয়ে রুমের দিকে পা বাড়ালো আয়না। ওকে যেতে দেখে হাবিবুর রহমান পেছন থেকে ডেকে বললেন, আয়না মামনি, একটু দাঁড়াও। ওনার কথা শুনে পেছনে ঘুরে তাকালো আয়না। তারপর চোখ দিয়ে ইশারা করলো। কেন ডাকছে ওর আব্বু ওকে? তখন হাবিবুর রহমান ওর পাশে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলে বললেন, কি হয়েছে মামনি, বলো আমায়, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? হাবিবুর রহমানের কথা শুনে মুচকি হেসে আয়না বলল, কিছু হয়নি আব্বু, আসলে সামনে এক্সাম তো, তাই একটু তাড়াতাড়ি কলেজ যেতে চাইছিলাম। তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি আসি। কথাটি বলেই পিছন দিক ঘুরে নিল। আবারও পিছন থেকে হাবিবুর রহমানের ডাক। তারপর গভীর গলায় বললেন, তুমি আমার কাছে মিথ্যা বলছো আয়না। আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে, না হলে তুমি কিভাবে ভুলে যেতে পারো আজকে আমি চলে যাব 1 মাসের জন্য, আর এর মাঝে আর বাসায় ফিরবো না। তুমি কিভাবে আজকে কলেজে যাচ্ছ? তুমি না কালকে বলেছিলে আজ সারাদিন আমার সাথে থাকবে? হাবিবুর রহমানের কথা শুনে জিব্বায় কামড় দেয় আয়না। তারপর অসহায় ফেস করে বলে, সরি আব্বু, আমি সত্যি একদম ভুলে গেছি যে তুমি আজকে চলে যাবে। যাও, আজকে সারাদিন কলেজে যাব না, আমি সারাদিন বাসাতেই তোমার সাথে থাকবো। ওর কথা শুনে মুচকি হেসে হাবিবুর রহমান তারপর ওর মাথায় হাত বুলিয়ে বললেন, এখন বলো তুমি কি কারণে এত চিন্তিত? কি হয়েছে তোমার মামনি?
ওনার প্রশ্নেই কিছুক্ষণ চুপ থাকায় আয়না তারপর ওর আব্বুর দিকে তাকিয়ে বলে ওঠে, না আব্বু, সত্যি তেমন কিছুই না, তুমি চিন্তা করো না তো, চলো আমরা একসাথে ব্রেকফাস্ট করি। আয়নার কথা শুনে আর কোনো প্রশ্ন করলেন না হাবিবুর রহমান। তারপর আয়শা বেগম সকলের ব্রেকফাস্ট রেডি করে নিয়ে আসলেন। তিনজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করলেন। সারাদিন বেশ ভালোভাবে কেটে যায় আয়নার। রাতের কথা মাথায় থেকে বেরিয়ে যায় ওর। বিকেলের দিকে হাবিবুর রহমান সবাই থেকে বিদায় নিয়ে 1 মাসের জন্য নিজের ব্যবসার কাজে চলে যান অন্য জেলায়। 3 দিন আগে যাওয়ার কথা থাকলেও কিছু কাজের জন্য কয়েকদিন বেশ ছুটি কাটিয়ে গেলেন তিনি। সন্ধ্যার সময় চেয়ার টেবিলে বসে কলেজের পড়া রেডি করছে আয়না। বান্ধবের কাছ থেকে ফোন করে সকলের পড়া জেনে নিয়েছে সে, সেগুলো বসে বসে কমপ্লিট করছে। এমন সময় আয়না খেয়াল করে ওর জানালার কাছে একটা অনেক সুন্দর অচেনা পাখি বসে ওর দিকে তাকিয়ে আছে। পাখিটাকে দেখে আয়নার আর লোভ সামলাতে পারল না, হা করে তাকিয়ে থাকে পাখিটার দিকে। পাখিটিও এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পাখিটির দিকে তাকিয়ে থাকতে থাকতে চেয়ার ছেড়ে উঠে যায় জানালার কাছে, কিন্তু পাখিটি ওকে দেখে উড়ে না গিয়ে সেখানেই চুপ করে বসে ওর দিকে তাকিয়ে থাকে। আয়না জানালার কাছে গিয়ে পাখিটির দিকে হাত বাড়িয়ে দিতে ফুরুত করে উড়ে যায়। পাখিটি উড়ে যেতে দেখে আয়না মনে মনে আফসোস করে বলে, ইস, কেন যে চেয়ার ছেড়ে এখানে উঠে আসতেই গেলাম পাখিটাকে ধরতে। কি সুন্দর পাখিটা আমার জন্য চলে গেল, এখানে না উঠে আসলে ওকে আরও কিছুক্ষণ দেখতে পারতাম। কথাগুলো ভেবে নিজের উপরে নিজের রাগ হলো আয়নার। তারপর আফসোস করতে করতে এসে চেয়ারে বসে আবার পড়াশোনায় মনোযোগ দিল ও। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আয়না আবার খেয়াল করলো সেই পাখিটি এবার ওর রুমের জানালায় এসে বসেছে। পাখিটিকে দেখে খুশিতে লাফিয়ে উঠল আয়না। তারপর তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে পাখিদের কাছে এগিয়ে যেতে নিল। আর তখনই পাখিটা উড়াল দিয়ে ওদের বাসার ছাদের উপর চলে গেল। পাখিটাকে ছাদের দিকে যেতে দেখে আয়না কোনো কিছু না ভেবেই ছাদের দিকে দৌড় দিল পাখিটাকে দেখবে বলে। ছাদের উপর পৌঁছে যেন মনটা ভরে গেল আয়নার। সন্ধ্যার মৃদু বাতাস চারিদিকে শীতল হাওয়া করে তুলছে, সাথে চারিদিকে মোমো করে ছাদের উপর থাকা ফুলের বাগানের ফুলের মিষ্টি ঘিরান। মনটা যেন ভরে যাচ্ছে আয়নার। ছাদের এক কন্যা রেলিংয়ের উপর বসে আছে সেই অচেনা পাখিটি। আয়না কোনো কিছু না ভেবে 1 পা 2 পা করে পাখিটির দিকে এগিয়ে যায় সেটাকে আরও কাছ থেকে দেখবে বলে, কিন্তু পাখিটি একটু নড়াচড়া করছে না, মুক্তির মতো চুপ করে বসে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়না কোনো কিছু না ভেবে পাখিটির দিকে হাত বাড়িয়ে দিল। আয়নার সামনে পাখিটি একটি বিড়াল বড় কাকের রূপে পরিণত হয়। চোখের সামনে এমন অদ্ভুত দৃশ্য দেখে চিৎকার করে পিছিয়ে যায় আয়না, আর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ওর বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব হলো। ছোট্ট একটি পাখি কিভাবে এত বড় একটা কাকে পরিণত হলো। কাকটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় আর খুব হিংস্র দেখতে। আয়না ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ছাদ থেকে নেমে যাবে সে শক্তিটুকু ওর মাঝে নেই এখন। আয়নাকে ভয় পেতে দেখে যেন বিকট শব্দে হেসল কাকটি। ওর হাসির আওয়াজটা শুনে আরও বেশি ভয়ে কেঁপে উঠল আয়নার শরীরের প্রত্যেকটা লোম যেন দাঁড়িয়ে যায় ভয়ে। তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। মুখের সামনে হাত দিয়ে ঢেকে আয়না কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না, এইসব আমার চোখের ভুল। এখানে তেমন কিছুই হচ্ছে না যেমনটা আমি দেখতে পাচ্ছি। এগুলো আমার শরীরের দুর্বলতা থেকে আমি এমনটা ভাবছি। এগুলো আমার হেলুসিনেশন ছাড়া কোনো কিছুই নয়। আমার মনের ভুল এইসব। আমার সামনে কোনো কাক নেই, আর না আমি কোনো ছোট্ট পাখি দেখছিলাম। সব আমার মনের ভুল। এই সব কিছুই আমার মনের ভুল। হ্যাঁ, মনের ভুল এগুলো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিজের চোখটা হাত থেকে নেয় আয়না। তারপর নিজের ভয় কাটানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ চোখ ঢেকে রাখার পরও যখন কোনো আওয়াজ শুনতে পায় না, তখন নিজের চোখের উপর থেকে হাতটা সরিয়ে ফেলে আয়না। আর তারপর চারিদিকে তাকিয়ে দেখে ওর আশেপাশে বা সামনে কোথাও কোনো কাক বা কোনো পাখি নেই। পুরো ছাদটাই একদম ফাঁকা, কিন্তু
চারিদিকে অদ্ভুত একটা বিব্রত গন্ধ মোমো করছে, কিন্তু তার উৎস কোথাও খুঁজে পাচ্ছে না আয়না। চারিদিকে যেন বেশ ভালোভাবে তাকিয়ে খুঁজতে থাকে ওই কাকটাকে, ওই গন্ধটার উদ্দেশ্যকে, কিন্তু কোথাও কোনো কাক বা গন্ধের উৎস খুঁজে পায় না আয়না। শেষে বিরক্ত নিয়ে ছাদ থেকে নেমে যাবে ভেবে পিছনে ঘুরতেই চমকে ওঠে সে, কারণ ওর পিছনে দাঁড়িয়ে আছে কালো কুচকুচে রঙের একটি ছোট্ট বিড়াল। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে বিড়ালটা পায়ের চোট পেয়েছে। ভয় পেয়েও বিড়ালটাকে আঘাত পেতে দেখে বেশ মায়া হয় তার, তাই ভয়টাকে মনের মাঝে মাটি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বিড়ালটার কাছে। তারপর বিড়ালটার পাশে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা হাতে বিড়ালটাকে কোলে তুলে নেয় সে। বিড়ালটাও ও কোনো শব্দ না করেই ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। বিড়ালটাকে কোলে নেওয়ার পর আয়না খেয়াল করে দেখে বিড়ালটার পায়ে বেশ কিছু একটা কেটে গেছে। তাই আর দেরি না করে বিড়ালটার মাথায় হাত বুলিয়ে বুলোতে ওকে নিয়ে নিজের রুমে চলে আসে আয়না। তারপর ডাইনিং টেবিলের চেয়ার থেকে ওষুধ বের করে বিড়ালটার পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় আয়না। বিড়ালটার পায়ের ব্যান্ডেজ করা শেষ হলে বিড়ালটাকে নিয়ে ফ্লোরে থাকা পাপোশের উপর বসিয়ে দেয় আয়না। তারপর বিড়ালটার দিকে মিষ্টি হেসে বলে, তুই এখানে বসে থাক, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি, কেমন? কথাটি বলে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায় আয়না। বিড়ালটা সেখানে চুপ করে বসে অদ্ভুতভাবে তাকিয়ে আসছে আয়না চলে যাওয়ার দিকে। বেশ কিছুক্ষণ পর এক বাটি দুধ হাতে রুমে ফিরে আসে আয়না। রুমে এসে দেখে বিড়ালটা এখনও সেখানে চুপ করে বসে আছে। বিড়ালটাকে চুপচাপ বসে থাকতে দেখে একটা ছোট্ট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকি হাসে আয়না। তারপর বিড়ালটার কাছে এগিয়ে গিয়ে দুধের বাটিটা বিড়ালের সামনে রেখে বলে ওঠে, এবার তুই এই দুধটুকু খেয়ে এখানে চুপচাপ শুয়ে থাক, তারপর সুস্থ হলে না হয় যেখানে থেকে এসেছিস সেখানে ফিরে যাস, কেমন? আমি এখন পড়তে বসি, এমনিতে অনেক দেরি হয়ে গেল। কথাগুলো বলেই বিড়ালটার কাছ থেকে উঠে দাঁড়ালো। তারপর চেয়ার টেনে বসে পড়তে শুরু করে। একটু পর বিড়ালটার দিকে তাকিয়ে মুচকি হেসেছিল আয়না। বিড়ালটা এখন ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আয়না সেদিকে পাত্তা দিল না, পড়াশোনায় মনোযোগ দেয়। রাত 9:15। আয়নাকে ডাকতে ডাকতে ওর রুমে আসে আয়শা বেগম। তারপর আয়নার পাশে এসে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলে, অনেক হয়েছে পড়াশোনা, এবার চলো ডিনার করে নেবে, অনেক রাত হয়ে গেল, খাবে কখন তুমি? আয়শা বেগমের কথা শুনে ওনার দিকে তাকিয়ে ঠোঁট উল্টো বাচ্চাদের মতল করে আয়না বলে উঠল, আম্মু কিছুক্ষণ পড়তে দাও প্লিজ, আজকে কলেজে যেতে পারিনি, পড়া কিছুই হয়নি, সেগুলো কমপ্লিট করে আসছি, কেমন? তুমি যাও, আমি 15 মিনিট পর আসছি। আয়নার দিকে গরম দৃষ্টিতে নিক্ষেপ করে আয়শা বেগম বলে উঠলেন, আর 1 মিনিটও নয়, তুমি এখন চলো, আগে ডিনার করবে, তারপর না হয় রাত 10:30 11টা পর্যন্ত পড়বে, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু এখন ডিনার করতে যাবে তুমি আমার সাথে। কথাগুলো বলে আয়নার হাত থেকে খাতা কলম এবং বইগুলো সব সরিয়ে নিয়ে গুছিয়ে রাখে আয়শা বেগম। তখনই আয়শা বেগমের চোখ পড়ে ফ্লোরে পড়ে থাকা দুধের বাটির দিকে। উনি আয়নার দিকে ভোরগুসকে তাকিয়ে বলে উঠলেন, ওইখানে বাটি আসলো কোথায় থেকে? আয়না, বাড়িতে কি করেছো তুমি? মায়ের কথা শুনে বাড়ির দিকে ফিরে তাকালো আয়না। আশেপাশে বিড়ালটাকে কোথাও দেখতে পায় না, তাই বাটিটা পাশে গিয়ে বসে ওইটা হাতে নিয়ে বলল, আম্মু আসলে আমি সন্ধ্যাবেলা একটু ছাদে গিয়েছিলাম, আর তখন ওই ছাদের কোণার একটা বিড়াল দেখতে পাই। বিড়ালটার পায়ে বেশ কিছুটা কেটে গিয়েছিল, তাই আমি বিড়ালটাকে নিয়ে এসে পায়ে ওষুধ লাগিয়ে এই বাটিতে দুধ খেতে দিয়েছিলাম। দুধটুকু খেয়ে বিড়ালটা হয়তো চলে গেছে। ওর কথায় বেশ রাগী গলায় বলে উঠলেন আয়শা বেগম, তুমি সন্ধ্যাবেলায় কেন ছাদে গিয়েছিলে আয়না? তোমার কতবার নিষেধ করেছি বিকেলের পর আর ছাদে না উঠতে, আর ছাদের বিড়াল আসলো কোথায় থেকে? আমাদের বাসায় তো বিড়াল ঢোকার মতো কোনো রাস্তা নেই। ওনার কথা শুনে আয়না মুচকি হেসে বলল, তাতে কি হয়েছে আম্মু, আমার ভালো লাগছিল ছাদে যেতে, তাই একটু গেছিলাম ঘুরতে, আর বিড়াল হয়তো অন্য বাসার ছাদ থেকে আমাদের বাসার ছাদে এসেছিল, এতে তো অবাক হওয়ার কিছুই নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার চলো ডিনার করবে, অনেক রাত হয়ে গেছে,
আমি আর কিছুই শুনতে চাই না। মায়ের কথায় আর কথা না বাড়িয়ে ওনার সাথে নিচে নেমে আসলো আয়না ডিনার করবে বলে। গরম গরম ফুলকো রুটি, সাথে গরুর মাংসর ঝাল ঝাল, তার সাথে লাচ্চা সেমাই, সবগুলো খাবারই আয়নার খুব প্রিয় খাবার। টেবিলে এই খাবারগুলো সাজানো দেখে আয়নার মুখে হাসি ফুটে উঠল। আয়শা বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আম্মু, তুমি আমাকে বললে না কেন তুমি আজকে এই সব রান্না করছো? আয়নার কথা শুনে মুচকি হেসে আয়শা বেগম তারপর আয়নার সামনে প্লেট করে খাবার দিতে দিতে বললেন, তোমার পছন্দের সব খাবারগুলো রান্না করেছি আজ, তাই তো গরম গরম খাবে বলে ডেকে নিয়ে আসলাম তোমার। এখন দেরি না করে খাওয়া শুরু করো জলদি। মায়ের কথায় আর এক মুহূর্ত দেরি না করে খাবার খেতে বসলো আয়না। এক টুকরো রুটি ছিঁড়ে মাংসের ঝোলের মাধ্যমে ভিজে খেতে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আম্মু, আব্বুকে গিয়ে পৌঁছাইছে? ফোন করেছিল তোমার নাকি এখনও পৌঁছায়নি? ওর কথা শুনে আয়শা বেগম নিজের জন্য রুটি আর মাংসের তরকারি নিয়ে নিতে নিতে বললেন, তুমি টেনশন করো না আয়না, তোমার আব্বু ঠিকঠাক পৌঁছে গেছে। একটু আগে ফোন করেছিলেন তিনি, আর তোমার কথাও জিজ্ঞাসা করলেন। তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল। আমিও শুয়ে পড়ব, বেশ ক্লান্ত লাগছে শরীরটা। আয়শা বেগমের কথা শুনে আর কথা বাড়ালেন না আয়না। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেলেন। রুমে এসেই পড়তে বসার ইচ্ছা ছিল আয়নার, কিন্তু পড়তে বসার আগেই প্রচণ্ড ঘুম পায় তার। তাই আর পড়াশোনার কাছে না গিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সকাল সকাল ওঠে কলেজে যাবে বলে। শুয়ে পড়ার একটু পরেই গভীর ঘুমে তলিয়ে যায় সে। আর সারা রাত আর আয়নার কোনো সমস্যা হলো না, কোনো শব্দও শুনতে পায় না সারা রাত। বেশ নিশ্চিন্তেই সারা রাত বিভোর ঘুমায় আয়না। ফজরের সময় ঘুম ভেঙে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নেয় সে। তারপর বইপত্র নিয়ে একটু পড়তে বসে। যেহেতু রাতে পড়া হয়নি, তাই রাতের পড়াটা এখন কমপ্লিট করতে চায় আয়না। পড়তে বসায় বেশ কিছুক্ষণ পরে রুমের মাঝে সেই বিড়ালটা উপস্থিতি টের পায় আয়না। ওর পাশে দাঁড়িয়ে মিউ মিউ করে ডাকছে বিড়ালটা। আয়না সেই দিকে তাকিয়ে দেখে বিড়ালটা চুপ করে বসে ওর দিকে তাকিয়ে আছে। আয়না বইপত্র রেখে গুটি গুটি পায়ে বিড়ালটার কাছে এগিয়ে যায়। তারপর বিড়ালটার পাশে হাঁটু গেড়ে বসে ওকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কিরে, কাল কোথায় চলে গিয়েছিলে তুই? তোকে তো কোথাও দেখতে পেলাম না, আর এখনই বা কোথায় থেকে এলি তুই? কথাগুলো বলতে বলতেই বিড়ালটাকে কোলে নিয়ে টেবিলে চলে আসে আয়না। তারপর বিড়ালটাকে টেবিলের উপরের একপাশে বসিয়ে দিয়ে বই খুলে আবারও পড়াশোনায় মনোযোগ দেয়। বিড়ালটাও সেখানে চুপ করে বসে আয়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এইভাবে কেটে যায় বেশ অনেকটা সময়। বিড়ালটা এখনও সেই আগের মতোই চুপ করে বসে আয়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কোনো ডাকাডাকি করছে না বা নড়াচড়াও করছে না বিড়ালটা। আয়না এতক্ষণ খেয়াল না করলেও হঠাৎ ওর বিষয়টা খেয়াল হয় যে বিড়ালটা কেন নড়াচড়া বা ডাকাডাকি করছে না। কোনো বিড়ালই তো এতক্ষণ সময় চুপ করে বসে থাকতে পারে না। কথাটা খেয়াল হতেই একটা ভয় কাজ শুরু করলো ওর আয়নার মাঝে। আয়না আবার বেশ ভয়ে ভয়ে বিড়ালটার দিকে ভালো করে মনোযোগ দিয়ে তাকায়। কালো কুচকুচে রঙের একটি বিড়াল, কিন্তু স্বাভাবিক বিড়ালের দেখতে যেমন হয়, এই বিড়ালটার মাঝে স্বাভাবিক তেমন কিছুই নেই। বিড়ালটার মতো দেখতে হলেও ওর শরীরের লোমগুলো অসম্ভব সফট এবং সুন্দর। চোখ দুটো কেমন নীল রঙের, একদম সাধারণ বিড়ালের সাথে মানায় না একে। এতক্ষণ ভালো করে খেয়াল না করলেও এখন যখন ভালো করে খেয়াল করলো আয়না, তখন যেন ভয়টা জেগে বসে আয়নার মনে। আয়না ভয়ে ভয়ে বিড়ালটার থেকে দূরে সরার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর দু পা পিছিয়ে যেতেই বিড়ালটা অদ্ভুতভাবেই আয়নার নাম ধরে ডেকে ওঠে মানুষের মতল করে। বিড়ালটার মুখে মানুষের মতল করে কথা বলা দেখে যেন সেখানে জমে যায় আয়না। ভয়ে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলছে সে। তখনই ওকে অবাক করে দিয়ে বিড়ালটা ধীরে ধীরে আকৃতি বড় হতে থাকে আর ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আয়নার দিকে। ওর নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে আসতে থাকে। বিড়ালটাকে এইভাবে নাম ধরে ডাকতে ডাকতে আর বড় হতে হতে ওর দিকে এগিয়ে আসতে দেখে
এবার আর সহ্য করতে পারল না আয়না। চোখ বন্ধ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে অনেক জোরে চিৎকার করে ওঠে, আম্মু বলে। তারপর সেখানে ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় আয়না। আয়নার চিৎকার শুনে ওর আম্মু আয়েশা বেগম দৌড়ে আসে ওর রুমে ঢুকতেই ওকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ফ্লোরে। মেয়েকে এইভাবে অজ্ঞান অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে বেশ ঘাবড়ে যান আয়েশা বেগম। আয়না বলে চিৎকার দিয়ে দৌড়ে এসে ওর পাশে বসে উনি। তারপর ওকে ঝাঁকাতে ডাকতে থাকে, আয়না আয়না, কি হয়েছে মা তোমার? কথা বলছো না কেন তুমি? এখানে এইভাবে পড়ে আসো কেন আয়না? চোখ খোলো মা, কেউ আসো প্লিজ, এখানে আসো, আমার মেয়েটার কি হলো? কথাগুলো বলতে বলতে কান্না শুরু করলো আয়েশা বেগম। অনেক চিৎকার চেঁচামেচি করার পরেও যখন কেউ আসে না, তখন আয়েশা বেগম কোনো উপায় না পেয়ে ফোন হাতে নিয়ে পাশের বাড়ির একজন পরিচিত ভদ্র মহিলাকে ফোন করলেন। ফোন করে এখানে ওনার বাসায় আসতে বললেন। ফোন করার 10 মিনিটের মাথায় ভদ্র মহিলাটি আয়নাদের বাসায় চলে আসলেন। আয়েশা বেগম গিয়ে দরজা খুলে দেন। তারপর মহিলাটাকে আয়নার কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। মহিলাটা আয়েশা বেগমকে শান্ত হতে বলে আয়নার রুমে গিয়ে ওর কাছে এসে ওকে ডাকতে থাকেন। কিন্তু অনেক ডাকাডাকির পরেও যখন আয়নার জ্ঞান না ফেরে, তখন বাধ্য হয়ে মহিলাটা আয়েশা বেগমকে বলেন, ভাবি, মনে হচ্ছে আয়না বেশ ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, এইভাবে ওর জ্ঞান ফেরানো যাবে না, আপনি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করেন, আমি এখানেই আছি। মহিলাটার কথা শুনে যেন কিছুটা শক্তি ফিরে পায় আয়েশা বেগম। তারপর কাঁপা কাঁপা হাতে ডাক্তার সেলিম শিকদারের কাছে ফোন করেন। ফোন করার একটু পরেই ডাক্তার সেলিম শিকদার চলে আসেন আয়নাদের বাসায়। এসে দেখেন আয়না অজ্ঞান অবস্থায় পড়ে আছে বিছানায়। আয়েশা বেগম আর ওই মহিলাটি মিলে আয়নাকে নিচ থেকে বিছানায় তুলে শুয়ে ঠিক করে জ্ঞান ফেরানোতে পারেনি ওরা। ডাক্তার সেলিম শিকদার এসে আয়নার পাশে বসে ওর পার্স চেক করে। তারপর আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলেন, ভাবি, আয়নার কি কোনো কিছু দেখে ভয় পেয়েছে? ওইভাবে অজ্ঞান হয়ে গেল কি করে? আয়েশা বেগম কান্না করতে করতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি জানি না ভাই, জানি না আমার আয়নার কি হয়েছে, ও অজ্ঞানী বা হলো কি করে? আমি তো নিচে কাজ করছিলাম, হঠাৎ আয়নার চিৎকার শুনে দৌড়ে ওর রুমে আসি, আর এসে দেখি ও জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। তারপরে কোনো উপায় না পেয়ে এই ভাবিকে ফোন করে ডেকে আনি। তারপর ভাবির সাথে নিয়ে আয়নাকে নিচ থেকে উপরে তুলে শুয়ে দেই, কিন্তু কোনো মতে আয়নার জ্ঞান ফেরাতে পারছি না আমরা। তাই তো আপনাকে ফোন করে ডেকে আনা। আমার মেয়েকে সুস্থ করে দিন ভাই। কি হলো আমার ভালো মেয়েটার? কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ল আয়েশা বেগম। আয়েশা বেগমকে সান্ত্বনা দিয়ে ডাক্তার সেলিম শিকদার বলে উঠলেন, আপনি কাঁদবেন না ভাবি, একটু শান্ত হন, আয়নার কিছু হয়নি, আমি দেখছি ওকে, আপনি চিন্তা করবেন না, একটু শান্ত হয়ে এখানে বসুন। তারপর ডাক্তার সেলিম শিকদার আয়েশা বেগমের দিক থেকে চোখ সরিয়ে আয়নাকে চেক আপ করার দিকে মনোযোগ দেয়। আয়নার পার্সও প্রেশার মেপে ওকে ভালো করে চেক করে বলেন, আয়নার মনে হয় কিছু দেখে ভয় পেয়েছে, ও কোনো কিছু দেখে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, কিন্তু চিন্তা করবেন না, আমি ওকে একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে আয়নার। চলবে, পরবর্তী পার্ট খুব শীঘ্রই চলে আসবে, সেই পর্যন্ত আমাদের হাতেই থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন।